রাজশাহীতে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার। পাশেই পড়েছিল চিরকুট। ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসবে পুরনো সমস্যা। সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা। পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে বললেন গয়েশ্বর। ফাঁদে পা না দিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। আজ 15ই আগস্ট 1975 সালের এই দিনে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে। বিপদগামী সেনা সদস্যদের হাতে স্বজন ও নিকটাত্মীয় সহ প্রাণ যায় 26 জনের। এবং আলাস্কার দিকে তাকিয়ে সারা বিশ্ব। ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দরবারে জেলেনস্কি। 84 যুদ্ধবন্দী বিনিময় মস্কো কিয়েভের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। রাজশাহীতে বাসা থেকে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পাশেই পড়েছিল চিরকুট। স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। সকালে পবা উপজেলার বামুনশিকর এলাকার একটি বাসায় কৃষক মনিরুল, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় মনিরুলের লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। স্বজন ও পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন মনিরুল। ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এই মুহূর্তে রাজশাহীর বামুনশিকরে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর যে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন, সেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছেন। সিআইডি এবং পিবিআই তারা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত পুলিশের প্রাথমিক যে তদন্ত সেটি মনে হচ্ছে যে এই পরিবারের যিনি প্রধান ছিলেন মিনারুল, তিনি সর্বপ্রথম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তার 1.5 বছর বয়সী যে কন্যা সন্তান তাকে হত্যা করেন এবং তারপর তার সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। এই তার কন্যা সন্তান, তার ছেলে সন্তান এবং তার স্ত্রীকে হত্যা করার পর তিনি তার নিজ ঘরে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বলছেন যে এখন পর্যন্ত তারা পরিবারের সাথে কথা বলেছেন। তিনি জানতে পেরেছেন যে ঘাতক মিনারুল সে আসলে জুয়া খেলতো এবং মাদকাসক্ত ছিল। জুয়ার খেলতে গিয়ে তিনি সর্বশান্ত হন এবং বেশ কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সেই ঋণের টাকা পরিশোধ করতে তার পরিবারকে চাপ দিতেন, যার কারণে তার পরিবারের সাথে তার খুব বেশি ভালো সম্পর্ক ছিল না এবং যাতে কারোর কাছে হাত পাততে না হয়, দুঃখে কষ্টে না থাকতে হয়, দায় শুধুই তার এবং তার সন্তান স্ত্রী যাতে কারোর কাছে হাত পাততে না হয়, দুঃখে কষ্টে না থাকতে হয়, সে কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদেরকে হত্যা করবেন এবং তারপরে তিনি আত্মহত্যা করবেন। তিনি যেটি বলেছেন যে ঋণের ভার সইতে না পেরেই তিনি এই আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে যে চিরকুটটি উদ্ধার করা হয়েছে, তার হাতের লেখা এবং মিনারুলের হাতের লেখা মিলানো হয়েছে এবং সেখানে তারা প্রমাণ পেয়েছেন যে এই চিরকুটটি মিনারুল নিজেই লিখেছে। এবং আমরা ঘটনাস্থলে যেটি দেখেছি যে পাশাপাশি 2টি ঘর, মিনারুল এবং তার ছেলে একটি ঘরে রাতে শুয়েছিলেন, অন্য ঘরে তার স্ত্রী এবং তার ছোট 1.5 বছর বয়সী কন্যা সন্তান শুয়েছিলেন। মিনারুল সর্বপ্রথম রাতে তার স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর একটি গামছা দিয়ে তার ছোট মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি তার নিজের ঘরে আসেন এবং সেই নিজের ঘরে তার যে ছেলে সন্তান তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে তিনি তার ফ্যানের সাথে ঝুলে নিজে আত্মহত্যা করেন। ঘাতক মিনারুল যেটি বলছে পুলিশ যে এই ঘটনায় আত্মহত্যার কোনো প্ররোচনা ছিল কিনা সেটি তারা খতিয়ে দেখবেন এবং একই সাথে অপমৃত্যুর মামলা দায়ের হবে এবং মরদেহগুলো এখানে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে এবং পুলিশ বলছেন যে তারা সার্বিক বিষয়ে তদন্ত করছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।
ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান গয়েশ্বর। কারাগারে বেগম জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ২০০৮ সালে বিশেষ একটি রাজনৈতিক দলের চাপ তাকে নির্বাচনে যেতে হয়েছিল। দোয়া মাহফিলে আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তার কারণেই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ। আমাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলেন, সবাইকে বলে দিল যে আমি নির্বাচনে যাচ্ছি না। অজ্ঞতার কারণে এবং বিশেষ রাজনৈতিক দলের চাপের কারণে ওই বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিল। আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে সমস্ত ক্ষমতা ৯০-৯১ সালে আবার পুনরায় রাষ্ট্রপতি অর্জনে মূল কান্ডারি এবং মূল ভূমিকা ছিল গণতন্ত্রের জন্য আবর্তন নেতৃত্বে তিনি অভিযুক্ত মাদারসা নেতৃত্ব হিসাবে। নির্বাচনের সময়সীমা যতই এগিয়ে আসছে, পিআর নিয়ে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। জামায়াত বলছে, ক্ষমতার ভারসাম্য এবং সংসদে সব মতের উপস্থিতি নিশ্চিতে উভয় কক্ষেই প্রয়োজন পিআর। অন্যদিকে শুধু উচ্চকক্ষে এ পদ্ধতি চায় এনসিপি, তবে কোনো কক্ষেই পিআরের পক্ষে নয় বিএনপি। দলটি বলছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই এমন দাবিতে সোচ্চার কেউ কেউ। হাসান ওয়ালির রিপোর্ট। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নেওয়ায় নির্বাচন ঘিরে নতুন সংকট তৈরির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিআর পদ্ধতিতে আসন বন্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের 10% পায়, তাহলে 30টি আসন পাবে সেই দল। বিদ্যমান ব্যবস্থায় কোনো দল 10% ভোট পেলেও আসন নির্ভর করে জয় পরাজয়ের উপরে। পিআর পদ্ধতির পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনমত গঠনে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ধর্মীয় দলগুলো। জামায়াত বলছে, ক্ষমতায় ভারসাম্য আনতেই প্রয়োজন এই পদ্ধতি। বহুদলীয় রাজনীতির যেটা চিন্তা এখন দুনিয়া সব জায়গাতে হচ্ছে, সব মতকে সংসদে অ্যাকোমোডেট করার, এটা পিআরের মাধ্যমে এটা সম্ভব। আমরা তো শুধুমাত্র একটি নির্বাচনের কথা ভাবছি না। একটি দেশ যদি ফেসিবাদ মুক্ত হয়ে ভালো অবস্থায় থাকতে চায়, যেতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি সর্বজন স্বীকৃত ভালো একটি কাঠামোতে তাকে আসতে হবে। পিআর নিয়ে মধ্যপন্থা নিয়েছে এনসিপি, শুধু উচ্চ কক্ষে পদ্ধতির পক্ষে দলটি। আমরা মনে করি জাতীয় ঐক্যমতের স্বার্থে দুই দলই এবং দুই পক্ষই সবগুলো দলই যদি একটা জায়গায় আসে যে অন্তত উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে, তাহলে সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হবে। কোনো কক্ষেই পিআর পদ্ধতি না চাওয়া বিএনপি বলছে, বেশি আসনের লোভে এই পদ্ধতিতে নির্বাচন চায় অনেকে। তবে দলটির মূল চিন্তা, এই পদ্ধতির মাধ্যমে পুনর্বাসিত হতে পারে আওয়ামী লীগ। পার্সেন্টেজ ওয়াইজ হয়তো কয়েকটা সিট পাবে, এই লোভে তো করতেছে। কিন্তু এই লোভ করতে যে পক্ষান্তরে এই পিআর করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। দেশে একটা ঘোলা পানির সৃষ্টি করা, ঘোলা পানির সৃষ্টি করলে লাভ কারো হবে না, আওয়ামী লীগের হবে। রাজনৈতিক উত্তাপের মধ্যেই সুশাসনের জন্য নাগরিক সুজনের জরিপ বলছে, উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষে ৭১% মানুষ। তবে নিম্নকক্ষ গঠনের বিষয়ে কোনো জরিপ পাওয়া যায়নি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের এই দিনে তাকে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য। ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ মুজিব ছাড়াও তার সহধর্মিণী, ৩ ছেলে, পরিবারের সদস্য ও নিকটাত্মীয় সহ ২৬ জন এদিন প্রাণ হারান। আওয়ামী লীগ সরকারের আমলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হলেও পট পরিবর্তনের পর দ্বিতীয়বার ভিন্ন আবহে এলো দিনটি।
স্বাধীন বাংলাদেশে এক কালো অধ্যায়ের নাম 1975 সালের 15ই আগস্ট। এই দিন ধানমন্ডির 32 নম্বর সড়কের নিজ বাসভবনে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারান মুক্তিযুদ্ধের মূল সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই রাতেই গুলি ও বায়োনেটের আঘাতে নিহত হন বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুকে বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। একই রাতে শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং ভগ্নিপতি আব্দুর রব শ্রেণিয়াবাতের পরিবারের একাধিক সদস্যকেও হত্যা করা হয়। তবে তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকারীদের বিচারের প্রক্রিয়া শুরু করে। আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালিত হলেও গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয়বারের মতো ভিন্ন আবহে এসেছে দিনটি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে আজও তৎপর সেনাবাহিনী। চেকপোস্টে শত শত ট্রাক আটকে চলছে তল্লাশি। এই মুহূর্তে ভোলাগঞ্জে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। এখন কিন্তু বলা যায় যে আগে যে জায়গাগুলো ছিল একেবারে যে পাথরে পরিপূর্ণ, সেটি কিন্তু যে অনেকটা এখন মরুর দশা হয়ে গেছে। তারপরও এই যেই পরিমাণ বিপুল হারে যে পরিমাণ পাথর লুটে নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন ধাপে ধাপে আজকে টানা 3 দিন যাবৎ ফেরানো হচ্ছে। আজকে আসলে যে 12টার অল্প কিছু সময় আগে আমরা দেখেছি যে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যে পাথর যে প্রতিস্থাপনের যে কাজটি সেটি শুরু হয়েছিল। তবে একটি বিষয়, আমরা যখন স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা আসলে যে কথাটি বলছিলেন যে এখানকার যে জায়গাটিতে যে রকম বিপুল পরিমাণ যে পাথর সরিয়ে নেওয়া হয়েছিল সেই জায়গাটিতে কিন্তু যে এখন মানে যে পরিমাণ পাথর ফিরছে সেটি অতি নগণ্য। অর্থাৎ সেটি আগের জায়গাতে যে ফিরবে কিনা সেটি নিয়ে কিন্তু যে যথেষ্ট পরিমাণ সন্দিহান রয়েছেন এখানকার যারা পর্যটক রয়েছেন, এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছেন এবং এই পর্যটন কেন্দ্রকে ঘিরে যাদের কর্মসংস্থান রয়েছে তাদের সবার মধ্যেই কিন্তু যে একটি মানে বড় ধরনের যে সন্দেহ সংশয় সেটি রয়েছে। এখন কিন্তু যে আমরা কেবলমাত্র ভোলাগঞ্জ সাদা পাথরের যে একটি অংশ কেবলমাত্র দিয়ে দেখাচ্ছি, যেখানে যে পাথরগুলো কিন্তু যে ফেলা হচ্ছে বা প্রতিস্থাপনের চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে কিন্তু বিপরীত দিকে বিপুল পরিমাণ জায়গা কিন্তু যে এখনো ধুধু মরুভূমির মতন কিন্তু যে রয়েছে। তো এর মধ্য দিয়ে কিন্তু যে যেটি দেখা যাচ্ছে যে এখানকার যেই ভোলাগঞ্জ সাদা পাথরকে এটি যে আগের অবস্থায় ফেরত আনতে হলে যে প্রশাসনকে কিংবা যে দায়িত্বশীলকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের কার্যক্রমে আরও গতি বাড়াতে হবে। এবং একটি বিষয় যদি জানাতে চাই, আজকে কিন্তু আমরা রাস্তার খবর মানে চিত্র দেখেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম যে সেনাবাহিনীর যে চেকপোস্ট সেটি কিন্তু যে রয়েছে এবং যে সেনাবাহিনীর যে চেকপোস্টে সেখানে বেশ কিছু পরিমাণ যে ট্রাক সেগুলো আটক করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু যে সেই পাথরগুলো যে ফেরত আনার যে চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। লুট হওয়া পাথর প্রতিস্থাপনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ভোলাগঞ্জ থেকে। ফারাক্কার বিরূপ প্রভাবে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত হয়েছে কুষ্টিয়ার নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছেন 2 ইউনিয়নের 40,000 বাসিন্দা। বিস্তারিত জানতে এই মুহূর্তে রামকৃষ্ণপুরে আছেন সহকর্মী এস এম রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর এবং চিলমারি, এই যে দুটি ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নে প্রায় 22টি গ্রাম কিন্তু এখন তলিয়ে রয়েছে এবং ইতিমধ্যেই শুধুমাত্র ফারাক্কার বিরূপ প্রভাবের কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি পায়, যার ফলে এই দুটি ইউনিয়ন ডুবে গিয়েছে এবং প্রায় 40,000 মানুষ এখন পানিবন্দী হয়ে অবস্থায় রয়েছে এবং যে 16টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটিও কিন্তু বন্ধ রয়েছে, যার একটি প্রভাব কিন্তু সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে তাদের উপরে পড়েছে এবং বিশেষ করে শিশুরাও কিন্তু লেখাপড়া থেকে পিছিয়ে পড়েছে, কারণ তাদের স্কুলগুলো এখন বন্ধ শুধুমাত্র এই বন্যার কারণে। তবে স্থানীয়রা আমাদেরকে যে বিষয়টি জানান যে মূলত এই জায়গায় যারা বসবাস করেন তারা আসলে অনেক মানবতার জীবনযাপন করছেন, কারণ তাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা যে প্রভাব সেটা কিন্তু তার বাধাগ্রস্ত হচ্ছে শুধুমাত্র এই পানির কারণে। বিশেষ করে প্রতি রাস্তাঘাট কিন্তু ডুবে গেছে এবং তাদের কিন্তু চলাচলের একমাত্র বাহন ছোট্ট ডিঙি নৌকা। এই ছোট ডিঙি নৌকাতেই কিন্তু তারা যাতায়াত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই ডিঙি নৌকাতে ছোট শিশুদেরকে তারা পাঠাতে পারছেন না এবং যার কারণে তারা কিন্তু স্কুলে যেতে পারছে না, যার কারণে সরকারিভাবে কিন্তু স্কুল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এখানে কিন্তু যারা সাধারণ মানুষ যারা আছে তাদের যে সমস্যা সেটি হলো তারা কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারছে না এবং তাদের কিন্তু অনেক কষ্ট করে জেলা শহরে যেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়ে আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যেই এই শুকনা খাবার সহ ও তাদের যে সহায়তা করার দরকার 5 মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরও কিন্তু এখানে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। তো কুষ্টিয়ার চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নে পদ্মার পানি বন্ধ মানুষকে নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার রামকৃষ্ণপুর থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। অপরাধের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মাথায় মামলার পাহাড় নিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দাগী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। মাঝে মধ্যে ধরা পড়লেও 2-3 মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে তারা। আতাউর কাউসারের রিপোর্ট, ছবি তুলেছেন সিফাত আল শাহরিয়ার। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ একটি এলাকা। বিভিন্ন সময়ে হত্যা, মাদক ব্যবসায়ী চক্রের অন্তর্কন্দল সহ নানা কারণে হয়েছে খবরের শিরোনাম। থেমে নেই যৌথ বাহিনীও, একের পর এক অভিযান চালিয়ে মাদক, টাকা, অস্ত্র উদ্ধার করে যাচ্ছেন তারা। তারপরও থামছে না অপরাধ। অতি সম্প্রতি মাদক ব্যবসাকে কেন্দ্র করে 2 গ্রুপের দ্বন্দ্বে প্রাণ যায় এক ব্যক্তির। পিচ্চি রাজা গ্রুপের যে ছেলে পেলে ছিল তাদেরকে ধাওয়া দেয় বুনিয়া সোহেলের গ্রুপটি। পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে পিচ্চি রাজা গ্রুপের একটি ছেলে অন্য কোনো এক গলি দিয়ে ঢুকে এই গলি দিয়ে বের হয়ে ঠিক এই গাড়িটি যেখানে দাঁড়ানো এখানে দাঁড়িয়ে থাকা শাহ আলমকে পেছন থেকে এসে কোপ দেয়। পরবর্তীতে আহত অবস্থায় শাহ আলম দৌড়ে পালিয়ে যায় এবং এখান থেকে 20-25 হাত দূরে এক জায়গায় গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের একাধিকবার গ্রেফতার করেছেন তারা। বুনিয়া সোহেল সে কিন্তু আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গোলাগুলি করে ছাত্র জনতা হত্যার মামলায় অভিযুক্ত আসামি। তার বিরুদ্ধে প্রায় 40-এর মতো মামলা। পিচ্চি রাজা তার বিরুদ্ধেও 12টা দেখেন মামলা। সোয়া সেলিম মামলা দেখেন 37। মানে গত 10 মাসে এদের এমনভাবে দমন করেছিলাম যে এদের অস্তিত্বই ছিল না। জেনেভা ক্যাম্পের কুখ্যাত সন্ত্রাসী বুনিয়া সোহেল, তার ভাই টুনটুন, কুখ্যাত সন্ত্রাসী চুয়া সেলিম ও পিচ্চি রাজা প্রত্যেকেরই মাথার ওপর রয়েছে মামলার পাহাড়। সিএমএম কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানালেন, পুলিশের মামলা সাজানোতে দুর্বলতা থাকায় সহজেই জামিন পেয়ে যায় অপরাধীরা। আইনজ্ঞরা বলছেন, অপরাধী জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়ালে জামিনদার জিম্মাদারদের দায়ী করার বিধান শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। জামিন যদি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে না পায় তখন তারা সিআর মিস করে তারা সেশন জাজ কোর্টে যায়। সেশন জাজ কোর্ট থেকে জামিন না পেলে সেই মামলা হাইকোর্ট পর্যন্ত যায়। পুলিশের যারা সহযোগিতা নিয়ে থাকেন মামলা করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাদেরকে একটা মুন্সি আনার পরিচয় দিতে হবে। জামিনের যে বন্ড বলে, তো বন্ডগুলো বাতিলের একটা বিধান আমাদের রয়েছে, তবে সবসময় এই প্র্যাকটিসটি আমরা এখনো দেখি না। সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ প্রত্যেকেই বলছেন, চিহ্নিত অপরাধীর জামিন ঠেকানো না গেলে সমাজে বাড়বে অপরাধ, ফিরবে না শৃঙ্খলা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।
একের পর এক খুন আর চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে গাজীপুরবাসীর। পরিসংখ্যান বলছে গত 7 মাসেই খুন হয়েছে 115 জন। আশঙ্কাজনক হারে অপরাধ বেড়ে যাওয়ায় পেছনে পুলিশের দুর্বলতার কথা স্বীকার করেছেন জিএমপি কমিশনার। বলেছেন জনবল বৃদ্ধির পাশাপাশি নজরদারি বাড়াতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। দিনে দুপুরে শরবত ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে এলোপাথারি কুপিয়ে জখম করে এক ব্যক্তি। সেই দৃশ্য দেখতেই কৌতূহলী জনতারই জটলা। আমি ধরতে গেছি, তখন আমাকে এক ভাই পিছন থেকে বলে সরো সরো, কিছু করার দরকার নাই, তোমাকে পোস্ট মারবে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে মাত্র 20 মিটার দূরত্বে এই হত্যা চেষ্টার ঘটনাটি ঘটেছে। তাও আবার এই সড়কের বিপরীত পাশে রয়েছে পুলিশ বক্স। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর থেকে কথা ছিল এই চৌরাস্তা এলাকায় নজরদারি বাড়াবে আইন শৃঙ্খলা বাহিনী। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। হত্যাকাণ্ডের এই নৃশংসতা চরমে পৌঁছেছে গাজীপুরে। খুনের পাশাপাশি এই জেলায় ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, পুলিশি টহল আর নজরদারি কি শুধু কাগজে কলমে? প্রশ্ন থেকে যায়, আতঙ্ক আর ভয় থেকে মুক্তি মিলবে কবে? ব্যাগ নিয়ে যাইতেছে গা, মোবাইল নিয়ে যাইতেছে গা, মানি ব্যাগ নিয়ে যাইতেছে গা, মোটরসাইকেল দিয়ে আইছে, কোনো কথা কয় নাই, মনে করেন সাথে সাথে এই যে এই জায়গায় একটা পার দিয়ে দিছে। তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাজীপুর জুড়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে 115টি। ভয়ডরহীন অপরাধীদের এমন হিংস্র হওয়ার পেছনে অবশ্য পুলিশি দুর্বলতাকেই দায়ী করছেন অনেকেই। পুলিশের যে জনবল, সে জনবল কিন্তু পর্যাপ্ত না। যদি আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু অনেক ক্রাইমের ডিটেকশন হয়ে যাবে। উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা বৃদ্ধির জন্য করণীয় যা কিছু আছে সেগুলো উদ্যোগ নেয়া। প্রায় 70 লাখের এই নগরীতে পুলিশের সংখ্যা মাত্র 1,500। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ ঐতিহাসিক বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে দুই নেতা বড় কোনো ঘোষণা দেবেন বলে আশা করছেন অনেকে। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে দৃষ্টি এখন পুরো বিশ্বের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বৈঠকে শান্তির প্রস্তাব দেবেন নাকি এটি হবে কোনো কূটনৈতিক ফাঁদ, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইউক্রেন যুদ্ধের অবসান আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রুশ গণমাধ্যমগুলো বলছে ইউরোপ ও ইউক্রেনকে আলোচনার বাইরে রেখেই যুক্তরাষ্ট্র রাশিয়া একা সিদ্ধান্ত নেবে। এদিকে বিশ্লেষকরা বলছেন এই বৈঠক পুতিনের জন্য সুযোগ ট্রাম্পকে প্রভাবিত করে রাশিয়ার পক্ষে সমাধান চাপিয়ে দেয়ার। সম্প্রতি পুতিন কিছু শর্ত কমালেও এখনও ইউক্রেনের বড় অংশ ছেড়ে দেওয়ার শর্ত রেখেছেন, যা কিয়েভের পক্ষে অগ্রহণযোগ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, সংবিধান অনুযায়ী ভূমি হস্তান্তর সম্ভব নয়, নিরাপত্তার নিশ্চয়তাও জরুরি। এতে সমর্থন দিচ্ছে ইউরোপ। রাশিয়ার মস্কো থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ। ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখন পর্যন্ত 46 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন 200-র বেশি মানুষ। উদ্ধার কাজে যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। প্রাণহানি বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। বিরতি শেষে শুরু হচ্ছে ইপিএল এর নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হবে বোর্নমাউথের। এই মৌসুমের জন্য অলভেস দলে ভিড়িয়েছে ফ্লোরিয়ান ভির্টস, উগো একিতিকের মতো তারকা ফুটবলারদের। এনফিল্ডে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। নতুন মৌসুমের জন্য নতুন উদ্যমে তৈরি হয়েছে লিভারপুল। দলে ভিড়িয়েছে কয়েকজন তারকা ফুটবলার। নতুন আর পুরনোদের সমন্বয়ে উড়ন্ত সূচনার প্রত্যাশায় অলভেস। প্রিমিয়ার লিগের ওপেনিং ম্যাচে লিভারপুল হারেনি গেল 12 মৌসুম। এর মধ্যে 9টিতেই জয় তুলে নিয়েছে তারা। তবে মৌসুম শুরুর আগে লিভারপুল হোঁচট খেয়েছে ক্রিস্টাল প্যালেসের কাছে কমিউনিটি শিল্ড হারিয়ে। সবাই ফিট থাকায় সিজন ওপেনিংয়ে পছন্দের একাদশী সাজাতে পারছেন আর্নে স্লট। নিউ সাইনিং ভির্টস আর একিতিকের লিগ অভিষেক হচ্ছে প্রথম ম্যাচেই। জয় দিয়ে মৌসুম শুরু করতে বেশ আত্মবিশ্বাসী অলরেডস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজশাহীতে একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার। পাশেই পড়েছিল চিরকুট। ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের।
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসবে পুরনো সমস্যা, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা। পাকিস্তান চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। এবং ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে বললেন গয়েশ্বর। ফাঁদে পা না দিয়ে ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।